আসসালামু আলাইকুম, জুবাইর মাহমুদ ইফাত। চলে আসলাম আরও একটি নতুন রিভিশন ক্লাস নিয়ে। আজকে আমরা হিস্টোরি ফার্স্ট পেপারে আমরা আজকে চ্যাপ্টার 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে যেসব সৃজনশীল এবং চ্যাপ্টার রিলেটেড যেসব আলোচনা আছে সেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যদি ঢাকা বোর্ড 2022-এর সৃজনশীলটি দেখি, যেটি আমাদের ঢাকা বোর্ড ছাড়াও রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড 2022 সালে এসেছে, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো আমরা যদি প্রথমে দেখি যে এটার কতে কি বলা আছে, কতে যদি দেখি আমরা বলা আছে কে সর্বপ্রথম গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। এটি কিন্তু আমাদের 1938 সালে এটি প্রথম দেওয়া হয়েছে। এটি আমাদের একজন লোক যিনি ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি সর্বপ্রথম গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাছাড়া দেখো আমাদের কতে বলা আছে, বলা আছে লর্ড রিপনের শিক্ষা সংস্কার কাজ ব্যাখ্যা করো। লর্ড রিপন একজন সংস্কারমূলক ব্যক্তি ছিল, যেটা আমরা এর আগের যে 3rd চ্যাপ্টার ওই ক্লাসে আমরা বলেছি যে লর্ড রিপন আসলে কে ছিল। তিনি বিভিন্ন প্রেসে তারপর বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে কিন্তু উনি সংস্কার করেছেন। তো ভারতীয় জনগণকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার ক্ষেত্রে যে ব্যক্তিটির নাম সর্বপ্রথম আসে তিনি হলেন লর্ড রিপন। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে লর্ড রিপন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য উডস ডেভেলপড এর সুপারিশের আলোকে ভাবতে শিক্ষা করে আমূল সংস্কার করতে চেয়েছিলেন। এর জন্য তিনি কি করেছিলেন, 1882 সালে উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন, যেটির নাম হচ্ছে হান্টার কমিশন। ঠিক আছে, যেখানে নারী শিক্ষার উন্নয়নও তিনি করতে চেষ্টা করেন। তারপর যদি আমরা দেখি, আমাদের দেখো গতে বলা আছে যে উদ্দীপকে বর্ণিত শ্রোতার বক্তব্যে যে আন্দোলনের, এক্ষেত্রে কোন আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো একটি সামাজিক অনুষ্ঠানের বক্তব্যে একজন বক্তা উর্দু ও ফার্সি ভাষার বক্তৃতা করলেন, পরে তা আবার বাংলায় অনুবাদ করলেন। অনুষ্ঠান শেষে বক্তা একজন শ্রোতাকে তার বক্তব্যের মূল্যায়ন করতে বললেন। শ্রোতা তাকে বললেন আপনি নিজ ভাষাতে বক্তব্য দিলেই ভালো করতেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো কোন আন্দোলন, যেহেতু এই ক্ষেত্রে ভাষা নিয়ে কথা বলা আছে, অতএব আমরা বুঝতে পারছি যে এই আন্দোলনটি হলো আমাদের মূলত ভাষা আন্দোলনকে বোঝানো হচ্ছে। তো আমাদের এক্ষেত্রে প্রথমেই তোমাকে এক্ষেত্রে করতে হবে যে এক্ষেত্রে আমাদের আন্দোলনের ভাষা আন্দোলনের বিষয়টিকে বোঝানো হয়েছে। এই বিষয়টি তোমার করার পরে তারপর তোমার এক্ষেত্রে বর্ণনা করতে হবে যে আসলে ভাষা আন্দোলনের বিষয়টা কখন থেকে এসছে। একদম 1938 সাল থেকে ধীরেন্দ্রনাথ দত্তের যে গণপরিষদে যে ভাষা আন্দোলন বাংলাকে করার অন্যতম রাষ্ট্রভাষা করার একটা প্রস্তাব, সেই জায়গা থেকে 1947 সালে তমুদ্দুন মজলিস কিংবা 1952 সালে যে আমাদের যে ছাত্ররা মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এই সম্পূর্ণ বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। যেগুলো বলা আছে দেখো এখানে 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী এবং তারা কিন্তু দেখো উর্দু ভাষাভাষী মানুষ ছিল মাত্র 3.27। ঠিক আছে, এই পরিমাণ তারা মানুষ নিয়ে তারা কিন্তু চেয়েছিল যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করে। দেখো পশ্চিম পাকিস্তানে কিন্তু উর্দু ভাষাভাষী লোক বেশি ছিল, তারপরও কিন্তু দেখো সমগ্র পাকিস্তানে মাত্র 3.27% মানুষ কিন্তু উর্দুতে কথা বলতো, আর যে জায়গায় আমাদের বাংলা ভাষায় কথা বলতো সমগ্র পাকিস্তানের 56% জনগণ। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে কিন্তু তারা 1948 সালে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা সফরে আসেন এবং 21শে মার্চ রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে বলেন যে উর্দু এবং উর্দুই হবে, উর্দু অ্যান্ড উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ঠিক আছে, যে উর্দু এবং শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ফলে ছাত্র জনতা তখন কিন্তু না না বলে তারা চিলিয়ে ওঠে। ঠিক আছে, এই বিষয়টা তারপর কিন্তু তখন তোমার 1952 সালে কিন্তু তখন তোমার ফেব্রুয়ারি মাসে 144 ধারা জারি করা হয়েছিল, যেটি ছাত্ররা না মেনে তোমার আন্দোলন করে যে রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং তখন কিন্তু তোমার এইসব মধ্যে ভার্সিটির ক্যাম্পাসের মধ্যে কিন্তু তারা পুলিশরা হানাদার বাহিনীর গুলি করে, যার ফলে কিন্তু দেখো তোমার সালাম, বরকত, রফিক, জব্বার, ঠিক আছে, শফিউর সহ আরও অনেকে নাম না জানা শহীদ হন। ঠিক আছে, এবং যেহেতু উদ্দীপকে আমাদের ভাষা নিয়ে কথা বলা আছে যে আপনার যেটা মাতৃভাষা সেটা নিয়ে আপনার বক্তব্য দিলে ভালো হতো, এবং আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওই বিষয়টা এই ক্ষেত্রে তোমার বলা হয়েছে, অতএব আমরা বুঝতে পারি যে এটা আমাদের ভাষা আন্দোলনকে নির্দেশ করছে। ঠিক আছে, তারপর যদি আমরা এক্ষেত্রে ঘতে দেখে বলা হচ্ছে উক্ত আন্দোলনের মাধ্যমে অর্জিত ভাষাটি পৃথিবীতে দেশটির মর্যাদা বৃদ্ধি করেছে। মানে দেখো আমাদের কিন্তু ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। ঠিক আছে, এবং আমাদের কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিন্তু তোমার 1971 সালে। কিন্তু এটা দেখো কিভাবে আমাদের এই ভাষাটি পৃথিবীতে একমাত্র বাঙালিরাই যারা ভাষার জন্য কিন্তু নিজেদের রক্ত দিয়েছে। ঠিক আছে, এছাড়া কিন্তু আর পৃথিবীতে কোনো জাতি ছিল না যাদের নিজেদের ভাষাকে একটা মাতৃভাষা করার জন্য রক্ত দিতে হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টা যখন তোমার হয়
তখন কিন্তু বিশ্ববাসী জানতে পারে যে বাংলাদেশ নামে একটি দেশ আছে এবং যেখানে বাঙালি জাতিরা তাদের ভাষা যেটা বাংলা ভাষা এর জন্য কিন্তু তারা রক্ত দিয়েছে, তারা আন্দোলন করছে, তাদেরকে এটা দেওয়া হচ্ছে না। এর ফলে কি হয় দেখো তোমার বিশ্ববাসী কিন্তু বাঙালি জাতি সম্পর্কে কিন্তু তারা জানতে পারে, ঠিক আছে। এবং পরবর্তীতে কিন্তু দেখো এই বাঙালি ভাষাটাই যেটা আমাদের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে বাঙালি জাতির মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতো, এটা কিন্তু 1999 সালের 17 নভেম্বর থেকে কিন্তু এটা আমাদের জাতিসংঘের যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান আছে সেটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এর ফলেও কিন্তু দেখো তুমি যে পৃথিবীতে কিন্তু 6000-এর অধিক ভাষা থাকার ফলেও এই বাঙালি ভাষাকে নিয়ে একটা বাংলা ভাষাকে নিয়ে কিন্তু তোমার মাতৃভাষা করা হয়েছে, ঠিক আছে। এবং এই বিষয়টা কিন্তু আমাদের দেখো তোমার এই ভাষাটিকে আমাদের কিন্তু পৃথিবীতে তোমার মর্যাদা বৃদ্ধি করেছে যে না। তারপর কিন্তু দেখো এই ভাষা কিভাবে আরো একভাবেই করতে পারে, তুমি যদি গুগল করো যে হুইচ ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু তোমার আসবে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মানে বাংলা ভাষাটা কিন্তু পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু এই ভাষার মাধ্যমে কিন্তু আমাদের পৃথিবীতে মর্যাদা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে পরবর্তী সৃজনশীল, যেটি দেখো আমাদের কয়টা বোর্ডে এসছে 1 2 3 4 5 6টি 2022 সালের 6টি বোর্ডে কিন্তু এই কোশ্চেনটি এসছে, ঠিক আছে। অতএব আমরা বুঝতে পারছি কিন্তু এই সৃজনশীলটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কোন আইনের মাধ্যমে 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। এই আইনটার নাম কিন্তু অলরেডি জানি যে এটা হলো ভারত শাসন বা ভারত স্বাধীনতা আইন, ঠিক আছে। এই আইনটির নাম কিন্তু ছিল ভারত শাসন বা ভারত স্বাধীনতা আইন, ঠিক আছে। এটাই আমাদের মেইন যে ভারত স্বাধীনতা আইন কিন্তু 1947 সালে, যার ভিত্তিতে কিন্তু আমাদের ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। তারপর দেখো খতে আমাদের বলা হচ্ছে লাহোর প্রস্তাব কি, যেটা কিন্তু আমরা অলরেডি জানি, এক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই যে লাহোর প্রস্তাবটা কি। এটা শেরে বাংলা একে ফজলুল হক দেন 1940 সালের 23শে মার্চ। তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে তোমার পাঠ্য বইয়ের যে আন্দোলনে মিল রয়েছে। এই অধ্যায় থেকে যদি কেউ সৃজনশীল অ্যান্সার করতে চায়, যতটুকু তোমার এইখানের সলভিং থেকে তুমি বুঝতে পারবে যে এক্ষেত্রে শুধুমাত্র যদি তুমি একটা বিষয় যেটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন এই বিষয়টা যদি তুমি শুধুমাত্র রপ্ত করতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারো মাত্র একটা টপিক দিয়ে। তাহলে দেখতে পাচ্ছ তুমি এই চ্যাপ্টারটা তুমি শুধুমাত্র একটা টপিকের উপরে তুমি কিন্তু সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। এবং এই আন্দোলনের সাথে তোমার পাঠ্য বইয়ের যে আন্দোলনের মিল আছে এগুলো যদি একটু পয়েন্ট বের করো যে উদ্দীপকে এই বিষয়গুলো আছে, আমাদের ভাষা আন্দোলনের বৈশিষ্ট্যগুলো এই, ঠিক আছে। তারপর তুমি বের করলা যে আচ্ছা এর এইগুলা কি, বৈশিষ্ট্যগুলো কি, কিংবা এর ভাষা আন্দোলনের গুরুত্বটা কি, কিংবা ভাষা আন্দোলন তোমার আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বটা কি, কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে মর্যাদা বৃদ্ধি করার ক্ষেত্রে ভাষা আন্দোলনের গুরুত্ব কি। মানে তুমি সর্বোপরি ভাষা আন্দোলনের যে এর সাথে যত রকম তোমার বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি শুধু তুমি মাত্র করতে পারো, রপ্ত করতে পারো এবং পয়েন্ট করে তুমি বা প্যারা করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার এই জায়গা থেকে তুমি একটা সৃজনশীল কমন পাচ্ছ। আচ্ছা দেখো আমরা যদি গতে ফিরে যাই, কোন আন্দোলনের সাথে 1960 খ্রিস্টাব্দে আসামের বিধানসভায় অসমীয়া ভাষাকে আসামের একমাত্র দাপ্তরিক ভাষা করার প্রস্তাব উত্থাপিত হলে সেখানে বিপুল সংখ্যক বাংলা ভাষা, আমরা জানি যে আসামেও কিন্তু বাংলা ভাষার তোমার প্রচলন আছে, তো সেখানে কিন্তু যখন 1960 সালে অসমীয়া ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপিত হলো তখন কিন্তু বাংলা ভাষাভাষী এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং তারা বাংলাকে অসমীয়া ভাষার সাথে অন্যতম দাপ্তরিক ভাষা কিংবা রাষ্ট্রভাষা করার আন্দোলন করে। আন্দোলন চূড়ান্ত হলে হরতাল চলাকালে শিলচর এলাকায় সাধারণ মানুষের মিছিলে গুলি চলাকালে 11 জন মৃত্যুবরণ করে। এই ঘটনা কিন্তু 1960 সালের। এবং একই রকম ঘটনা কিন্তু আমাদের 1952 সালে বাংলাদেশে কিন্তু ঘটেছিল, যেখানে তোমার পাকিস্তানে তোমার জিন্নাহ সাহেব 1948 সালে কিন্তু যারা তোমার করে যে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবেই করে এবং বাঙালিরা এতে ক্ষোভে ফেটে পড়ে এবং তারা চায় যে না বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। তো এই বিষয়গুলো যখন তোমার বাঙালিরা মেনে নেয় এবং তারা যখন হরতাল করতে শুরু করে তখন কিন্তু আমাদেরও কিন্তু অনেক ছাত্রদেরকে পাকিস্তান হানাদার বাহিনী গুলি করে মেরেছিল। অতএব আমরা কি বুঝতে পারি যে এটা কিন্তু আসলে আমাদের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্য রয়েছে। তারপর দেখো উক্ত আন্দোলন বর্তমানে জাতীয়তার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল। আচ্ছা এই ক্ষেত্রে তোমার বলতে হবে যে হ্যাঁ এই উক্তিটা যথার্থ। তারপর বলতে হবে তোমার জাতীয়তা কি। জাতীয়তা হচ্ছে
ঐক্য বা বংশগত মিল, মানে তুমি একই জাতি গোষ্ঠীর বা একই অঞ্চলের লোক হিসাবে তোমার মধ্যে যে জাতিসত্তাটা, যেমন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের একটা বাঙালি জাতীয়তা। কিন্তু এটা কি শুধুমাত্র এখন বাঙালি জাতীয়তা আছে ভাষার ক্ষেত্রে এই আন্দোলনটা? এটা কিন্তু না, এটা কিন্তু আমাদের এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালিত হয়। তার মানে এটা শুধুমাত্র এখন আমাদের বাংলা বা বাংলাদেশে কিংবা বাংলা ভাষাভাষীদের মধ্যে এটা সীমাবদ্ধ নেই, এটা কিন্তু বর্তমানে আমাদের একদম পৃথিবীতে যত দেশ আছে সব দেশের মধ্যে আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। অতএব এটা কিন্তু আমাদের জাতীয়তার গণ্ডি পেরিয়ে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলেও এখন এই বিষয়টা স্বীকৃত। অতএব উক্তিটি যথার্থ, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর যদি আমরা যাই, এক্ষেত্রে দেখো সৃজনশীল 3-এ এক্ষেত্রে একটা আমাদের দেওয়া আছে, একটা গানের, যে ওরা আমার মুখের ভাষা মুখের কথা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ঠিক আছে, এইটা দেওয়া আছে। তো দেখো এই ক্ষেত্রে আমাদের এটা জানি যে আমাদের ভাষা আন্দোলনের সময় যখন ছাত্রদের হত্যা করা হয় তখন এই গানটা লেখা হয়েছিল। দেখো পাকিস্তানের সংবিধান রচিত হয় কত খ্রিস্টাব্দে? পাকিস্তানের সংবিধান রচিত হয় 1956 খ্রিস্টাব্দে। তারা স্বাধীন হওয়ার 9 বছর পর কিন্তু তারা একটা করে সংবিধান রচনা করে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর বলা আছে যে তমুদ্দুন মজলিস কি? তমুদ্দুন মজলিস হলো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেটি 1947 সালে গঠিত হয়, ঠিক আছে, এবং এটি মূলত আমাদের ভাষা রিলেটেড ভাষা আন্দোলনকে যে রাজনৈতিক রূপদান করার জন্য এইটি যে মজলিস বা এই সংগঠনটি কাজ করে গিয়েছিল, ঠিক আছে। 1947 সালে 15 সেপ্টেম্বর ভাষা আন্দোলনকে প্রথম পুস্তিকা পাকিস্তানে বাংলা নাকি উর্দু রাষ্ট্রভাষা, ঠিক আছে, এই বিষয়ে একটা বই করে বের করে, ঠিক আছে। এবং তারাই কিন্তু তোমার এটার ছিল তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাসেমের নেতৃত্বে কিন্তু এই মজলিসটা গঠিত হয়েছিল। আচ্ছা তারপর যদি আমরা দেখি, এক্ষেত্রে গতে বলা আছে উদ্দীপকের কবিতাটি তোমার পাঠ্য বইয়ের কোন আন্দোলনের সাথে? যেহেতু এই কবিতাটি বা এই গানটি রচিত হয়েছে আমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, অতএব এটা কিন্তু ভাষা আন্দোলনের সাথে রিলেটেড। এই ক্ষেত্রে তুমি এটাকে একটু, যেমন আমাদের ভাব সম্প্রসারণ করি, এরকম ভাব সম্প্রসারণ তুমি করতে পারো যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় বলতে এখানে আমাদের বাঙালি জাতির যে রাষ্ট্রভাষা বা মুখের মাতৃভাষা যে এই বাংলা, এটাকে তারা স্বীকৃতি দিতে চাচ্ছে না। কিংবা বলতে পারো ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। এটা দ্বারা এক্ষেত্রে কবি বুঝাতে চেয়েছেন যে ওরা আমাদের মাতৃভাষাকে তো দিচ্ছে না, বরং ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, ওরা আমাদের ভাইদেরকে মারছে, হত্যা করছে, ঠিক আছে, এই বিষয়গুলো। অতএব আমরা এটা কিন্তু আমাদের যে ভাষা আন্দোলন ওই বিষয়টার সাথে এটা কিন্তু রিলেটেড, অতএব আমরা বুঝতে পারি যে এটা আমাদের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা ঘতে যদি আমরা দেই, উক্ত ঘটনা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ। দেখো তুমি যদি বাংলাদেশের স্বাধীনতাটাকে তুমি যদি একটা করো ধাপ বাই ধাপ সাজাও, প্রথমেই যে বিষয়টা আন্দোলনটা আসবে সেটা হলো আমাদের ভাষা আন্দোলন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনটা আসে এটা, এরপরে কিন্তু আমরা 1966 সাল কিংবা 68 সাল, 69 সাল, 70 সালের নির্বাচন কিংবা 71 সালের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো আসে, ঠিক আছে। কিন্তু এখানে বাঙালিদের স্বাধিকার বা বাঙালিদের সহাধিকার এই বিষয়টা কিন্তু উঠে এসেছে আমাদের ভাষা আন্দোলনের মাধ্যমে, ঠিক আছে, যে আমাদের ভাষার মাধ্যমে কিন্তু আমরা এক হয়েছি এবং আমাদের আলটিমেটলি কিন্তু আমরা আলাদা হওয়ার কারণটাই ছিল আমরা বাঙালি, আমাদের বাঙালি ঐক্যটা, ঠিক আছে, বাঙালি সাম্যটা। তার মানে কি আমরা বুঝতে পারি যে আসলে এই যে আমরা যে ভাষা যে আমাদের আলাদা, আমরা যে পাকিস্তানিদের চেয়ে উর্দু ভাষা বা সিন্ধু ভাষা হিন্দি ভাষা ওই ভাষা থেকে যে আমরা আলাদা, এই বিষয়টি কিন্তু আমাদের মূলত এই ক্ষেত্রে কাজ করেছে, ঠিক আছে। আমাদের স্বাধিকার মানে স্ব-অধিকার আন্দোলনের প্রথম ধাপই ছিল আসলে এই ভাষা আন্দোলন, ঠিক আছে, এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা তাহলে যদি আমরা এবার 4 নম্বর সৃজনশীলটি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই ক্ষেত্রে জিজ্ঞেস করা হচ্ছে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার কোন স্থানে অবস্থিত, ঠিক আছে। কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার মেডিকেল কলেজের হোটেল প্রাঙ্গণে, মেডিকেল কলেজ হোটেল প্রাঙ্গণে অবস্থিত, ঠিক আছে, এটা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপোজিটে এটা অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো আমাদের এই ক্ষেত্রে জিজ্ঞেস করা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি? এর জন্য প্রথমে আমাদের বলতে হবে যে আসলে আমাদের মাতৃভাষাটা কি এবং আমাদের মাতৃভাষাটা কিভাবে এসেছে। তারপর তোমার এই ক্ষেত্রে বলতে হবে যে দেখো 1999 সালে কিন্তু 21শে ফেব্রুয়ারিকে তোমার করা হয়, ঠিক আছে, এটা তোমার
ইউনেস্কো তোমার ঘোষণা করে যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হবে, যেই দিন আমাদের আর কি মাতৃভাষা দিবস পালিত হতো, এবং আর কি যেটা 1952 সালে আর কি এই ক্ষেত্রে আমাদের যারা ভাই যারা ছিল তারা মারা যায় এর জন্য, ঠিক আছে। এবং এটা 2000 সাল থেকে কিন্তু সারা পৃথিবীব্যাপী এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালিত হয়ে আসছে। তো আমরা যদি তারপর দেখি এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের সাথে তোমার পাঠ্য বইয়ের ভাষা আন্দোলন কোন শ্রেণীর কাজের সাথে সাদৃশ্য রয়েছে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 1976 খ্রিস্টাব্দের 16 জুন আঞ্চলিক কর্তৃপক্ষ শ্বেতাঙ্গ ডাচদের জার্মান ডাচ ভাষায় শিক্ষাদানে বাধ্যতামূলক করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় আসে এবং এর প্রতিবাদে তারা তাদের মাতৃভাষা জুলুকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিবাদ সভাও ডাকে, ঠিক আছে। তৎকালীন বর্ণবাদী সরকার প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়া শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। এটার সাথে আসলে আমার পাঠ্য বইয়ে আছে কিনা নাই, ঠিক আছে। কোন ভাষা আন্দোলনের কোন শ্রেণীর কাজের সাথে এটা আছে, ঠিক আছে। এটা তো প্রথমত আমরা বুঝতে পারি যে এটা আমাদের ভাষা আন্দোলনের সাথে মিল আছে। তারপর কোন ধরনের কাজের সাথে, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে উল্লিখিত শিক্ষার্থীদের আমার পাঠ্য বইয়ের ভাষা আন্দোলন ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণীর কাজের সাথে, সকল শ্রেণীর, এটা কোনো একটা নির্দিষ্ট শ্রেণী বা কোনো একটা নির্দিষ্ট পেশার জন্য ছিল না, এটা কি ছিল আমাদের সর্বজনীন সর্বক্ষেত্রের একটা কাজের সাথে এটা মিল ছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার প্রেক্ষাপটগুলো বর্ণনা করতে হবে, যেহেতু আমরা উদ্দীপকে আমাদের যেহেতু দেখতে পাচ্ছি যে ওই ক্ষেত্রে জার্মান ডাচের যে একটা বিষয়, ওই ডাচদের একটা প্রেক্ষাপট বলা হয়েছে, অতএব তোমার এই ক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে যে এই ক্ষেত্রে আমাদের যে ভাষা আন্দোলন সেটার প্রেক্ষাপট তোমাকে এই ক্ষেত্রে বর্ণনা করতে হবে, এবং বর্ণনা করার পরে তোমার এই ক্ষেত্রে প্রয়োগ করতে হবে যে যেহেতু আমাদের ইসের সাথে উদ্দীপকের ভাষা আন্দোলনের সাথে উদ্দীপকের ভাষা আন্দোলনের মিল রয়েছে, অতএব আমরা বুঝতে পারছি যে এটা আমাদের এই ভাষা আন্দোলনকে নির্দেশ করছে এবং এটা সকল শ্রেণীর কাজের সাদৃশ্য রয়েছে। তারপর দেখো আমাদের এই ক্ষেত্রে ঘতে বলা হচ্ছে ভাষা আন্দোলনের পরবর্তী বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা বিশ্লেষণ করা। ভাষা আন্দোলন পরবর্তী আরো কি কি আসে, 1954 সালের নির্বাচন, 1966 সালের আমাদের যেইটা ছিল, তারপর 1969 সালের গণ অভ্যুত্থান, ঠিক আছে। এই আন্দোলনগুলা তোমার কিন্তু এক্ষেত্রে পয়েন্ট ধরেই করতে হবে যে এরপর আমাদের কোন আন্দোলনগুলো হয়, যে এটা এত সালের আন্দোলন, ঠিক আছে। 1954 সালের নির্বাচনে এইটা, তারপর 1966 সালে এইটা, মানে তোমার এই ক্ষেত্রে ভাষা আন্দোলনের যে গুরুত্বটা, এই গুরুত্বটা তোমার সাল বাই সাল ধরে তোমার যে এত সালে এটা হয় যার পিছনে ভাষা আন্দোলনের গুরুত্ব আছে। তারপর আমাদের 1900 এত সালে এটা হয় যার পিছনে ভাষা আন্দোলনের এই গুরুত্বগুলো আছে। এইভাবে কিন্তু তোমার করে এইটা অ্যান্সার লিখতে হবে পয়েন্ট করে, এবং এগুলো ব্লু কালারাইজ করার ট্রাই করবে, ঠিক আছে। মানে নীল কালার পেন ইউজ করার ট্রাই করবা। নীল কালার ইউজ করার পরে তোমার এই ক্ষেত্রে দেখবা যে এটা করার ফলে কিন্তু তোমার অনেক বেশি মার্কস ক্যারি করার ক্ষেত্রে দেখবা যে একটা বুস্ট আপ হবে, ঠিক আছে। একদম 2G থেকে একদম 5G হয়ে যাবে নাম্বার প্রদানের ক্ষেত্রে। তো আমরা যদি পরে এইগুলা দেখি যে তোমার এই ক্ষেত্রে পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আমরা এখন 4 কোটির পরিবার খাড়া হয়ে রয়েছি, তো যে ভিত কখনো কোনো রাজ্য পারেনি ভাঙতে, ঠিক আছে। রাজন্য ভাঙতে পারেনি, অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে স্মৃতির মিনার বা শহীদ মিনার ভেঙেছে তো কি হয়েছে, আমরা এখন 4 কোটি মানুষের পরিবার, আমাদের এইটাকে ভাঙতে পারবে না, আমাদের এই জাতীয়তাবাদকে বা আমাদের এত মানুষের যে ভিত্তি, আমাদের যে গোড়া, এটা কিন্তু তারা ভাঙতে পারবে না। বঙ্গভঙ্গ হয় 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। আলিগড় আন্দোলন বলতে কি বোঝায়, আলিগড় আন্দোলন কি, দেখো আলিগড় আন্দোলন হচ্ছে ভারতীয় মুসলমানদের আলিগড় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পাশ্চাত্য শিক্ষা দীক্ষা বিস্তার এবং তাদের রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক বিষয় উন্নয়ন সাধনের লক্ষ্যে, ঠিক আছে, যে বিশাল আন্দোলনের সৃষ্টি হয়। যে আমাদের তো তখন মুসলিম সমাজরা পাশ্চাত্য শিক্ষা থেকে পিছিয়ে ছিল, তো এর জন্য যে আলিগড় বিশ্ববিদ্যালয় পাশ্চাত্য শিক্ষাকে করার জন্য আমাদের উন্নতি সাধনের জন্য যেসব রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে যেসব করা হয়, বিশাল আন্দোলন করা হয়, এটাই ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে উপরের কবিতাটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, এটা উপরের ঘটনাটি আমাদের যে ঘটনার পরিপ্রেক্ষিতে সেটি হচ্ছে আমাদের ভাষা আন্দোলন।
আচ্ছা দেখো এক্ষেত্রে ভাষা আন্দোলনের, তারপর ভাষা আন্দোলনের তোমার এক্ষেত্রে প্রেক্ষাপট, যেহেতু এক্ষেত্রে বলা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে, অতএব তোমার এক্ষেত্রে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা তোমার এক্ষেত্রে বর্ণনা করতে হবে। এবং স্মৃতির মিনার দ্বারা আসলে আমাদের শহীদ মিনার বা কিংবা আমাদের যে ভিত্তি তৈরি হয়ে গেছে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে, স্বাধিকার আন্দোলনের প্রথম আন্দোলন হিসাবে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে। এবং উক্ত ঘটনাটি জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি বিশ্লেষণ, তার মানে এক্ষেত্রে ভাষা আন্দোলনের আমাদের গুরুত্বটা বিশ্লেষণ করতে হবে। আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে আমাদের ভাষা আন্দোলনটা যদি শুধু তুমি পড়ো, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং ভাষা আন্দোলনের গুরুত্ব, তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল তুমি কমন পেয়ে যাচ্ছ, মানে তোমার পরীক্ষায় একটা সৃজনশীল তুমি কমন পেয়ে যাচ্ছ। তারপর দেখো আমাদের এই সৃজনশীলে বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে, তিনি। তারপরে এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে পূর্ব বাংলার নাম কখন কিভাবে হয়। পূর্ব বাংলা এই নামটা আসে কিন্তু 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন যে নতুন প্রদেশটা করা হয় বঙ্গকে নিয়ে, এটার নাম হয় পূর্ববঙ্গ, এবং আরেকটি প্রদেশ হয় সেটির নাম হয় আসাম। এই 1905 সালে কিন্তু প্রথম আমাদের নামটা আসে পূর্ববঙ্গ। কিন্তু 1947 সালে যখন আবার এটা তোমার হয়, আমরা যখন পাকিস্তানের অংশ হিসাবে এই জন্ম লাভ করি, তখন কিন্তু আমাদের এই পূর্ব বাংলা নামটা কিন্তু আবার সরিয়ে কি করা হয়, এই নামটাকে আমাদের করা হয় পূর্ব পাকিস্তান। তার মানে পূর্ব বাংলা ছিল 1905 সালে, এবং তারপর এটা 1947 সালে কিন্তু আবার এটা পূর্ব পাকিস্তান হয়ে যায়। এবং তারপর দেখো আবার 1952 সালে যখন ভাষা আন্দোলনকে কেন্দ্র করে 1957 সালের এক প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের পরিবর্তে পূর্ব বাংলা বলে এটাকে উল্লেখ করেন, ঠিক আছে। আর তখন থেকে পূর্ব পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের পরিবর্তে পূর্ব বাংলা বলতে শুরু করে। এভাবে কিন্তু আমাদের যেই পূর্ব বাংলার নামকরণটা আসে, ঠিক আছে। তারপর দেখো আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ, ঘটনা আন্দোলনের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে দেখো আফ্রিকা মহাদেশে একটি দেশের জাতিগোষ্ঠীর নাম জুলু জাতি। এই জাতি ভাষা ও সংস্কৃতির জন্য ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে তোমার কি করেছে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়, এবং তারপর কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা অধিকার ও আন্তর্জাতিক করে, ঠিক আছে। তারপর কিন্তু আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে। কোনটা? অবশ্যই এটা কিন্তু আমাদের ভাষা আন্দোলনের বিষয়কে উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে। বাঙালি ভাষা যে ইগুলো আছে, এবং পরবর্তীতে 1999 সালে যখন আমাদের ভাষা আন্দোলনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আত্মপ্রকাশ করলো, এই বিষয়গুলো কিন্তু তোমার এক্ষেত্রে বলতে হবে। এবং পাঠ্যপুস্তকের ঘটনাটি কিভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে, তার মানে 1952 সালের যে এটা কিভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে, এই বিষয়টা তোমাকে এক্ষেত্রে বলতে হবে। যে দেখো এক্ষেত্রে কিভাবে আছে, কানাডার বসবাসকারী দুই প্রবাসী, কি নাম, আব্দুল সালাম এবং রফিক, কিভাবে দেখো কোইনসিডেন্টলি নামগুলো মিলে গেছে, ঠিক আছে। রফিক কিন্তু শহীদ ছিল, সালাম একজন শহীদ ছিল। এবং যারা এই আন্তর্জাতিক করে কানাডায় বসবাস, এরাও কিন্তু দুইজন, কিন্তু একজন রফিকুল ইসলাম, আরেকজন কিন্তু আমাদের দেখো এই ক্ষেত্রে আছে সালাম, আব্দুল সালাম। তো তারা দেখো এই বিষয়টি কিন্তু তাদের মাথায় আসে, এবং তারপর যে বিষয়গুলো এই ক্ষেত্রে আসে, এই বিষয়টা দেখো মহাসচিব কফি আনানের কাছে একটি পত্র লেখে 1998 সালে, 1952 সালে এই বিষয়টা নিয়ে। তারপর দেখো এই নজরে চিঠিটি আসে তার ওই কফি আনানের। তারপর তিনি কিন্তু 20 জানুয়ারি রফিকুল ইসলামকে চিঠি মারফত জানান যে তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্যদের নিকট থেকে এই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন, তাহলে আলোচ্য বিষয়টি সূচিত অন্তর্ভুক্ত করা যাবে। এরপর কিন্তু দেখো দুইজনে মিলে কি করে, মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন তৈরি করে, ঠিক আছে। কি বুদ্ধি, যে তারা যেহেতু এটা মাতৃভাষা আন্তর্জাতিক হিসাবে করতে চায়, এই জন্য কিন্তু তারা অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে পৃথিবীব্যাপী যারা আছে যারা মাতৃভাষাকে ভালোবাসে তাদের কি করা হলো। তারপর দেখো একজন জার্মান ভাষী, ইংরেজ ভাষী এবং ক্যান্টিনিজ ভাষী, তারপর কাচ্চি ভাষী, ঠিক আছে, এই ধরনের লোকদেরকে তারা অন্তর্ভুক্ত করে। এবং তারপর কিন্তু এইসব ঘটনার পর 1 বছর পর 1999 সালের 17 নভেম্বর কিন্তু আমাদের অধিবেশনের মাধ্যমে 188 দেশ যেটা সমর্থন করে, এবং এই সমর্থনের মাধ্যমে কিন্তু 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপরে সৃজনশীলটি দেখো বলা হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেছিল কে, শেরে বাংলা একে ফজলুল হক। সাইমন কমিশন কি, সাইমন কমিশন কেন ব্যর্থ হয়েছিল। প্রথমে সাইমন কমিশন কেন ব্যর্থ হয়েছিল যদি বলি, রাজনৈতিক সমস্যা সমাধানকালে 1927 সালে
স্যার জন সাইমনের নেতৃত্বে ব্রিটিশ সরকার উপমহাদেশে একটি কমিশন প্রেরণ করে, যা সাইমন কমিশন নামে পরিচিত। এর ছিল কতজন? এর আমাদের সদস্য ছিল 8 জন। কোনো ভারতীয় না থাকায় একে মুসলিম লীগ, একে সাদা কমিশন বলেছিল, যেটা আমরা প্রিভিয়াস একটি ক্লাসে বলেছিলাম, ঠিক আছে। এবং এটি আসলে এই কমিশন ভারতীয়রা কোনো সহায়তা করেনি তাদেরকে, এর ফলে কিন্তু এই কমিশনটা ব্যর্থ হয়েছে। যে ভাই তোমরা তোমাদের দেশে সবই করবা, আমাদের দেশের সমস্যা, তোমরা এসে করছো, সবকিছু হস্তক্ষেপ করছো, এখানে আমাদের কোনো সদস্য নেই, আমরা এইটা মানি না, এই কমিশনকে আমরা প্রত্যাখ্যান করলাম এবং আলটিমেটলি কি হয়? এটা ব্যর্থ হয়। গতে দেখো বলা হচ্ছে আমাদের, গতে বলা হচ্ছে উদ্দীপকে পাঠ্য হবে কোন আন্দোলন? সেই 8ই ফাল্গুন। দেখো এই ক্ষেত্রে কিন্তু লেগেছিল যেদিন আগুন, তুমি সেই 8ই ফাল্গুন, শহীদ হলো যারা নেই এই ক্ষণে রয়েছে তাদের প্রসূন, 8ই ফাল্গুন তুমি সুপ্রভু, তুমি সুদৃঢ় সুললিল ঐক্যের দেখো এই ক্ষেত্রে কোনটা? এই ক্ষেত্রেও কিন্তু আমাদের 21শে ফেব্রুয়ারিকে, 8ই ফাল্গুন বলতে আমাদের 21শে ফেব্রুয়ারি। দেখো এটা কিন্তু একটা বিষয় আছে মজার, যে আমাদের পহেলা ফাল্গুন কবে? 14ই ফেব্রুয়ারি, যেটা ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে। এই দিবসে কিন্তু পহেলা ফাল্গুন, তাহলে কিন্তু আমরা এই হিসাব করলে পাই যে আমাদের 21শে ফেব্রুয়ারি কিন্তু আসলে 8ই ফাল্গুনকে এই ক্ষেত্রে নির্দেশ করা হচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো এই ভাষা আন্দোলনের ভূমিকাটাকে আমাদেরকে এই ক্ষেত্রে তুলে ধরতে বলেছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্যগুলো আছে, ব্যয়ের খাত, তারা কিন্তু উৎপাদন বেশিরভাগ করতো কিন্তু বাংলাদেশ থেকে। ইভেন তারা কি করতো? তাদের মাটি তো উর্বর না, ঠিক আছে, তারা বাংলাদেশ থেকে হেলিকপ্টার দিয়ে মাটি পর্যন্ত নিয়ে যেত বাংলাদেশ থেকে, মানে এইরকম তাদের নির্ভরশীলতা ছিল। কিন্তু অথচ ব্যয় করতো তারা বাঙালিদের প্রতি কি পরিমাণ? দেখো 4/1 কিংবা অর্ধেকের কম, কিংবা দেখো 5/1 করা হতো, 3/1 মাত্র। দেখো বৈদেশিক সাহায্যের ব্যয়, মানে বৈদেশিক যে সাহায্যগুলো আসতো 96 তারা রেখে দিত, অথচ 4 দিত মাত্র বাংলাদেশকে, পূর্ব পাকিস্তানকে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কোন রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছে? আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, নেজামে পার্টি, নেজামে ইসলাম, কৃষক প্রজা পার্টি, গণতন্ত্রী দল। তারপর দেখো আমাদের খতে বলা হচ্ছে 6 দফা বাঙালি মুক্তি সনদ ব্যাখ্যা করো। এটা আমরা জানি কিভাবে। পূর্ব পাকিস্তান যে বৈষম্য দেখানো হয়েছে, এটা বৈষম্য কিভাবে দেখানো? যে প্রতিটা ক্ষেত্রে দেখো তোমার ব্যয়ের ক্ষেত্রে কোন বৈষম্যটা? এটা আমাদের দেখো ব্যয়ের ক্ষেত্রে মেইনলি এই বৈষম্যটা দেখানো হয়েছে, ঠিক আছে। অর্থনৈতিক বৈষম্য, আমি কিন্তু বলছি যে তোমরা এই অর্থনৈতিক বৈষম্য, তারপর সামাজিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, এই বৈষম্যগুলো কিন্তু তোমরা করো, তোমরা এইগুলা তুলে ধরো এবং মুখস্থ রাখো, এবং এই ডেটাগুলো কিন্তু আমাদেরকে এগুলা দিতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে, এবং কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ ব্যয় করেছে, এবং আমাদের উদ্দীপকে তো অলরেডি একটা এই চার্ট দেওয়াই আছে, ঠিক আছে। এবং উক্ত বৈষম্য স্বাধীনতার প্রেরণা যোগায়, এই বিষয়টাও কিন্তু আমাদের এই যে তাদের বৈষম্য, যে আমরা এত পরিমাণ আয় করছি, আমাদের থেকে তারা চলছে এবং তারা আমাদের এই বৈষম্যগুলো করছে, এটাই কিন্তু পরবর্তীতে দেখো আমাদের স্বাধীনতা চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তারপর দেখো পরের সৃজনশীলতে বলা হচ্ছে তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1947 সালে। কার নেতৃত্বে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। 1954 খ্রিস্টাব্দের নির্বাচনের ফল, মানে যুক্ত ফ্রন্টের নির্বাচনের ফলটা তোমার এক্ষেত্রে ব্যাখ্যা করতে বলা হয়েছে, যেটা হলো আমাদের দেখো 309টি আসনের মধ্যে 223টি আসন পায়, এবং বাকি কারা কারা কি আসন পায় ওই বিষয়গুলো এক্ষেত্রে বলা হয়েছে। তারপর দেখো আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকের শিক্ষক মহোদয় কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? ইংরেজি হিন্দি মিশিয়ে কথাবার্তা আদান প্রদান করছে, ভাষার এই দুরবস্থা দেখে মহোদয় শ্রেণীকক্ষে বলেন এই ভাষা মর্যাদার দাবিতে কত মানুষ প্রাণ দিয়েছে। তার মানে ভাষার কোন আন্দোলনটা ছিল? আমাদের ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনকে এই ক্ষেত্রে আমাদেরকে নির্দেশ করা হচ্ছে, এবং উক্ত আন্দোলন আমাদের স্বাধীনতার পথপ্রদর্শক ছিল, মানে এই ক্ষেত্রে আমাদের তোমার এইগুলা ভূমিকা ব্যাখ্যা করতে হবে, তুমি একমত কিনা এটা বলা পরে যে হ্যাঁ আমি এটার সাথে একমত, এবং তারপর তোমার এটার ভূমিকাটা তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের 10 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে যে কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ, এটা কিন্তু শুধু মুসলিম লীগ না, এটা আওয়ামী মুসলিম লীগ 1949 সালে। আর ছাত্রলীগ কবে গঠিত হয়? ছাত্রলীগ কি এর পরে গঠিত হয়? না, এর আগে গঠিত হয়। ছাত্রলীগ 1948 সালে গঠিত হয়, আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 1949 সালে, মনে রাখবা। ছাত্রলীগ আগে গঠিত হয়, এই জন্য ছাত্রলীগের এত
ক্ষমতা। যুক্ত ফ্রন্টের ব্যাখ্যা দাও। যুক্ত ফ্রন্ট কি? যুক্ত ফ্রন্টের বিষয় তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো যে ঘটনাটিকে ইঙ্গিত করে, কোন ঘটনাটিকে? ফাল্গুন মাসের ভোরবেলা পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে বেরিয়ে গেল রাশেদ। এই যে কিছুদিন পরে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া হবে, অতএব আমরা বুঝতে পারছি। এবং কি গান গাইবে? আমার ভাইয়ের রক্তে রাঙানো, তারপর কি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তার মানে এই ঘটনা হচ্ছে আমাদের তোমার ভাষা আন্দোলন। এর পটভূমি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তার মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে পটভূমি, প্রেক্ষাপট, সব কোশ্চেনগুলোতে কিন্তু একই বিষয়। এবং তারপর দেখো তাৎপর্যপূর্ণ, তার মানে এর ভূমিকাটা আমাদের এক্ষেত্রে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে এক্ষেত্রে আমাদের যে তোমার এক্ষেত্রে কে সর্বপ্রথম বাংলাদেশ শহীদ মিনার উদ্বোধন করেন? কে করে সর্বপ্রথম? এক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরই করে শহীদ শফিউরের, ভাষা শহীদ শফিউরের পিতা কিন্তু সর্বপ্রথম এই শহীদ মিনারটা উদ্বোধন করেন, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি, প্রবাসী বাংলাদেশীদের অবদান, এটা আমরা জাস্ট পড়ে আসলাম। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকে ভাষা শহীদের ন্যায় দুজন ভাষা শহীদের পরিচয় দাও, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের দুজন ভাষা শহীদের পরিচয় দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভাষা শহীদদেরকে আমাদের করতে হবে, মনে রাখতে হবে বা নাম করতে হবে। যেমন এই ক্ষেত্রে দেখো ভাষা শহীদ আব্দুল জব্বার দিয়ে একজনের তার ইগুলা বলা হয়েছে, এবং আব্দুল সালাম দুজনের এইগুলা কিন্তু দেওয়া আছে। এগুলো কিন্তু তুমি জাস্ট ভাববা যে মুখস্থ করবে, এগুলো তো আমাদের আর দরকার হবে না। এডমিশনের ক্ষেত্রেই তোমার এই বিষয়গুলো কিন্তু দরকার হবে, যে আব্দুল সালাম কে ছিলেন, আব্দুল জব্বার কে ছিলেন। তোমার যদি এখন দুইটা বিষয় তুমি মনে রাখতে পারো, এই দুইটা বিষয় কিন্তু তুমি এক্সট্রা তুমি একটা বেনিফিট পাবা তখন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। এবং মুক্তিযুদ্ধ থেকে প্রতি এডমিশনে কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রাখবা। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ভাষা শহীদের আত্মত্যাগে ভাষা আন্দোলন তাৎপর্যময় করে তোলে, বিশ্লেষণ করো। মানে এই যে ভাষা শহীদদের যে অবদান, এইটার তোমার গুরুত্বটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাদের যে মারা যাওয়ার ফলে ভাষা এবং এর ফলে কি হয়, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এই ক্ষেত্রে বলতে বলা হবে। তারপর দেখো আমাদের এই ক্ষেত্রে বলা হচ্ছে কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়? কত সালে উইলিয়াম ফোর্ট দুর্গ নির্মিত হয়? এটা হলো আমাদের 1700 সালে, ঠিক আছে, 1700 সালে। এবং তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কোন কোন দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়? আমরা এটা পড়েছি বারবার। যে আন্দোলনকে ভাষা আন্দোলন, তারপর দেখো 1900 সালের অসমীয়া ভাষা, তার মানে এক্ষেত্রে আমাদের ভাষা আন্দোলন। এবং ভাষা আন্দোলনের এক্ষেত্রে আমাদের বিশ্ব পরিমণ্ডলে কিভাবে এটা স্বীকৃত হলো এবং এর গুরুত্বগুলা, যে আমাদের ওই যে আব্দুল রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম কিভাবে রাখে, ওই বিষয়গুলো এক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কোন গভর্নর জেনারেল শাসন আমলে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় কোন জেনারেল শাসনে? এটা হলো লর্ড কার্জন, মনে রাখবা। লর্ড কার্জনের আমলে কিন্তু এই বঙ্গভঙ্গটা হয়, গভর্নর জেনারেল লর্ড কার্জন। অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণ কি? অসহযোগ আন্দোলনের ব্যর্থতা দেখো, এটা কিন্তু 1922 সালের ইটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 1971 সালের যে 2 নম্বর যে বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলন, এটা না। এটা হচ্ছে দেখো 1922 সালের 4 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা গোরখাপুরে, হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে তোমার এই বিষয়গুলো কিন্তু এটা দেখুন 1922 সালের 4 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা গোরখপুরের চৌরিচিয়া নামক স্থানে, চৌরিচিয়া থানায় অগ্নিসংযোগে 21 জন সিপাহী এবং একজন দারোগাকে জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়। তার মানে ওই ক্ষেত্রে কিন্তু কি ছিল, তার একটা মানে যখন মানুষকে এইরকম অসহযোগ আন্দোলন করতে দেখে সিপাহীরা এবং যে একজন দারোগা ছিল, ঠিক আছে, তারা ইসের মধ্যে করে তোমার একটা রুমের মধ্যে চলে যায় এবং তারপর কি করে ওই আন্দোলনকারীরা ওইটার মধ্যে আগুন লাগিয়ে দেয় এবং তারা নৃশংসভাবে কিন্তু তারা এখানে মারা পড়ে। যার ফলে কিন্তু মহাত্মা গান্ধী পরবর্তীতে এটার দেখে এই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেয়, কারণ তিনি ছিলেন একজন নরমপন্থী জাতীয় কংগ্রেসের লোক, ঠিক আছে। তিনি কিন্তু এসব চরমপন্থীকে সাপোর্ট করতেন না। এবং যখন দেখলেন যে অসহযোগ আন্দোলন ডাক দেওয়ার পরে মানুষ এই ধরনের কার্যকলাপ শুরু করেছে, তখন তারা কিন্তু তিনি এটা প্রত্যাহার করে নেন। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটা 1952 সালে এটা করা হয়েছে। তো এটা দেখো যে ঘটনাই করে দেয় তার পটভূমি এবং তার তোমার এই ক্ষেত্রে জাতীয়তাবাদে উদ্দীপ্ত করে, মানে এই ক্ষেত্রে গুরুত্বটা বিশ্লেষণ করা বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি 1952 সালের, ঠিক আছে, এই বিষয়টা। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে দেখো ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম পুস্তিকা হলো পাকিস্তানের
রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা কিন্তু 1947 সালে যে এইটা হয় তোমার তমুদ্দুন মজলিস গঠিত হয়, তারা কিন্তু এটা প্রকাশ করেছে। ঠিক আছে, তারপর দেখো খতে বলা হচ্ছে ভাষা আন্দোলনের কারণ কি ছিল। ভাষা আন্দোলনের কারণ কি ছিল এটা আমরা অলরেডি জানি। তারপরে যদি বলতে হয় ভাষা আন্দোলনের কারণ ছিল আমাদের এই ক্ষেত্রে তোমার যে তোমার তারা যে আমাদের পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা আমাদের যে ভাষাটা তারা আমাদেরকে দিল না, আমাদের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলো না, এবং জিন্না এসে ঘোষণা করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একটা সম্মেলনে যে উর্দু এবং উর্দুই হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা। ঠিক আছে, এর ফলে কিন্তু দেখো 56% কিন্তু আমাদের বাঙালি ছিল, কিন্তু তারা কিন্তু ওই ভাষাটা না দিয়ে মাত্র 3.27% যে লোকের মাতৃভাষা ছিল উর্দু, তাদের ওই ভাষাটাকে কিন্তু তারা রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করে, এবং যার ফলে কিন্তু পরবর্তীতে ছাত্র শিক্ষকরা কিন্তু এটার প্রতি বিক্ষুব্ধ হয়ে কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলন করে। ঠিক আছে, এইভাবে কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ সূত্রপাত ঘটে। ঠিক আছে, তারপর দেখো কোন আন্দোলনই হয়েছে তার প্রভাবিত করেছে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে খুশি তার বিয়ের কার্ড ছাপিয়ে এনেছেন, সবাই কার্ড পছন্দ করেছে কারণ কার্ডটি সুন্দর হলে ইংরেজিতে ছাপানো হয়েছে। ঠিক আছে, আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলা ছাপানোর অনুরোধ করলো। তার মানে এক্ষেত্রে দেখো কোনটারই করেছে ভাষা আন্দোলনকে, আর এক্ষেত্রে ভাষা আন্দোলনের দেখো ভূমিকা বলতে বলা হয়েছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের সর্বশেষ সৃজনশীল 16 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে যে তোমার ভাষা শহীদদের নাম দেওয়া আছে এবং কিছু ভাষা কন্যার নাম দেওয়া আছে। ঠিক আছে, তারপরে এক্ষেত্রে বলা হচ্ছে সংবিধান 1956 সালের সংবিধান কত বছর চালু ছিল। 1956 সালের সংবিধান মাত্র 2 বছর। তারা একটা সংবিধান লিখতে লাগাইলো 9 বছর, কিন্তু ওইটার মাত্র ছিল ভ্যালিডিটি ছিল 2 বছর। আর আমরা দেখো একটা সংবিধান 9 মাসের মধ্যে লিখে ফেলেছি। ঠিক আছে, যেটা স্বাধীনতার ঠিক 1 বছরের মধ্যে ওইটা আমরা করে ফেলেছি, এবং আজকে আমরা 52-53 বছর পরেও কিন্তু আমাদের দেখো ওই সংবিধানটাই আছে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তারপর দেখো পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য বলতে কি বোঝায়। অর্থনৈতিক বৈষম্য বলতে কি বোঝায় এটা আমরা পড়েছি, এবং অর্থনৈতিক বৈষম্যগুলো আমি মুখস্থ করতে বলেছি। ওই মুখস্থ করলে তুমি এক্ষেত্রে ডেটা সহ বলে দেবে যে অর্থনৈতিক বৈষম্য বলতে কি বোঝায়। শফিকুর রহমানের আলোকচিত্রে স্থান পাওয়া ক চার্টের ব্যক্তিগণ কিভাবে শহীদ হয়েছেন। দেখো এক্ষেত্রে একটা দেওয়া আছে, এই যে চার্ট দেওয়া আছে, এক্ষেত্রে বলা আছে তোমার কিছু ভাষা শহীদের নাম দেওয়া আছে, এক্ষেত্রে কিন্তু তাদের ইগুলা বলা আছে। তার মানে এরা কোন শহীদ, এরা হচ্ছে ভাষা শহীদ। এই ভাষা শহীদের ব্যক্তিগণ কিভাবে শহীদ হয়েছেন মানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা জানতে চেয়েছে, জাস্ট তোমার একটু ভিন্ন করে বলে দিয়েছে, যেহেতু এটা ক্রিয়েটিভ কোশ্চেন তোমার ক্রিয়েটিভিটি দেখাইতে হবে এই ক্ষেত্রে, এই জন্য। ঠিক আছে, এবং উদ্দীপকের খ তালিকার নারীগণ নারী সমাজের অবদানকে আলোকোজ্জ্বল করেছে। ঠিক আছে, এই যে এরা কিভাবে ভাষা কন্যারা কিভাবে আমাদের করেছে এই বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। দেখো এক্ষেত্রে বলা হয়েছে তারা কিভাবেই করেছে, নির্জন থেকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছেন, কিংবা বন্দি ছাত্রদের খাবার সংগ্রহ করেছেন, শহীদ মিনার গড়ার জন্য প্রায় সারা রাত ইট বহন করেছেন। এই যে ভাষা কন্যা বলতে কিন্তু এটা বুঝেন তারা সক্রিয়ভাবেই ছিলেন, কিন্তু এই যে পরোক্ষভাবে যে হেল্প করা, তাদেরকে খাবার বহন করা, কিংবা তাদেরকে লুকিয়ে রাখা, কিংবা তাদেরকে ইট বহন করা, ঠিক আছে, কিংবা যখন আহত হয় তাদেরকে সেবা করা, এই বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে তুলে ধরতে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের দেখো হিস্ট্রি ক্লাসে তৃতীয় ক্লাসটি আমরা আজকে করলাম। তো এরপরে কিন্তু পর্যায়ক্রমে আমাদের হিস্ট্রি ক্লাসের যেসব ফার্স্ট পেপারের উপর যেসব রিভিশন ক্লাসগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে করে দিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ আজকের জন্য। আসসালামু আলাইকুম।